এই বাক্যগুলিকে ইংরেজিতে ট্রান্সলেট করলে কেমন হয়? তার একটি কলম আছে, সে একজন ডাক্তার, সে নদীতে সাঁতার কাটছে, আমি সেখানে যাব, তুমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছো। হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে আমরা 5 থেকে 6টি বা হার্ডলি 10টি হতে পারে এরকম শব্দ দিয়ে বাক্য গঠন শিখব, তাও আবার টেন্স না শিখেই। কোনো টেন্সের ঝামেলা ছাড়াই এইরকম বাক্য কী করে গঠন করতে হয় চলুন আজকে শিখে নিই। প্রথমে যে ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। বাস, এখানে ভার্বের কোন ফর্ম সেটা এখন জানার দরকার নেই। তাহলে ধরুন একটা উদাহরণ নিলাম, সে হয় একজন ডাক্তার। সে হয় একজন ডাক্তার, এখানে দেখুন সাবজেক্ট আছে সে, সের ইংরেজি হয় হি অথবা শি, হি অথবা শি, হি অর শি। হয়, হয় মানে ইজ হতে পারে, আর হতে পারে, অ্যাম হতে পারে, কিন্তু হি বা শি এর পরে ইজ হয়, সে কারণে আমরা লিখলাম ইজ। হি অর শি ইজ একজন, আ, হি অর শি ইজ আ, কে অবজেক্ট কি ডক্টর, ডক্টর, হি অর শি ইজ আ ডক্টর। তুমি হও একজন পুলিশ, তুমি হও, দেখুন এখানে আছে হও মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে। তুমি ইংরেজি ইউ, ইউ এর পর প্রেজেন্ট টেন্সের পরে হয় আর, এখানে হেল্পিং ভার্ব আর, মেন ভার্ব নেই কোনো, সেই জন্য হেল্পিং ভার্ব আর, ইউ আর। আ, কে তুমি পুলিশ, একজন পুলিশ। এখানে আমরা ইংরেজিতে যখন ট্রান্সলেট করব এটা তখন পুলিশ লিখবো না, লিখবো পুলিশ ম্যান, কারণ পুলিশ বলতে সব পুলিশদের বোঝায়। ইউ আর আ পুলিশ ম্যান। সে হয় রাম, সে হয় রাম, রাম ছেলে বোঝাচ্ছে, তাহলে এখানে শি না লিখে লিখবো হি, হি হয়, হি এর পরে হয় ইজ, হি ইজ। এখানে কোনো আর্টিকেল বসাবো না, কারণ নামের আগে কোনো আর্টিকেল বসে না। হি ইজ সরাসরি লিখবো রাম, হি ইজ রাম। দেখুন তাহলে কত সহজে আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারছি, হি ইজ রাম। এরকমই অনেক হবে, শি ইজ সোমা, শি ইজ রিমা, অর হি ইজ রমেন বাবু, তারপর ধরুন হি ইজ আ টিচার, হি ইজ আ বিজনেসম্যান প্রভৃতি। পরের সেন্টেন্সটা, সে অসুস্থ ছিল, সে অসুস্থ ছিল। সাবজেক্ট তাহলে আমাদের ফর্মুলা অনুসারে সাবজেক্ট আসবে প্রথমে হি অথবা শি, এখানে ধরুন হি লিখছি, হি। এখানে কি আছে অসুস্থ ছিল, ছিল মানে পাস্ট টেন্স অতীতকাল, তাহলে এখানে আর আমরা ইজ বসাবো না, তার বদলে আমাদের বসাতে হবে ওয়াজ, হি ওয়াজ। অসুস্থর ইংলিশ ইল বা আনওয়েল, হি ওয়াজ ইল অর আনওয়েল। অথবা এটা যদি আমরা মেয়েদের ক্ষেত্রে বোঝাই, শি ওয়াজ ইল অর শি ওয়াজ আনওয়েল। এই সূত্রে একটা কথা বলি, প্রত্যেকটা ভাষার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। সেই ক্ষেত্রে দেখুন বাংলাতে যেটা বললাম, সে অসুস্থ ছিল, অসুস্থ আমাদের বাংলা যখন করছি আমরা তখন আগে এসেছে, কিন্তু ইংরেজি যখন আমরা বলবো তখন অসুস্থ ভার্বের আগে আসবে না, পরে আসবে। অসুস্থ এই শব্দটা যদি আমরা ভার্বের আগে বসাই তাহলে এরকম হতো হি ইল ওয়াজ। একদম হুবহু বাংলা যখন আমরা ট্রান্সলেট করছি তখন দেখুন এই অনুসারে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়েছে। সেই কারণে আমাদের ইংরেজিতে যে বৈশিষ্ট্য সেই অনুসারে আমাদের ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে, বা ইংরেজিতে নিয়ম ফর্মুলা সেই অনুসারেই আমাদের ট্রান্সলেট করতে হবে। পরেরটা, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, পড়ছে মানে এখন কাজটা হচ্ছে, এখনো শেষ হয়নি, আগে শুরু হয়েছে কিছুক্ষণ, এখনো কাজটা হচ্ছে, ভবিষ্যতে চলতে পারে। তো এটা হচ্ছে প্রোগ্রেসিভ টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হচ্ছে, হচ্ছে বৃষ্টি পড়ছে।
তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির ইংরেজি কি? রেইন। কিন্তু আমরা রেইনকে আগে বসাতে পারবো না, এখানে আগে যেটা আসবে সেটা হবে ইট। ইট। রেইন নাউন হিসাবেও ব্যবহার করা যায়, ভার্ব হিসাবেও ব্যবহার করা যায়। ইট পড়ছে, পড়ছে এরকম যখন আসবে তখন এই ফর্মুলাটা হয় সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্ব, মেন ভার্ব প্লাস ing প্লাস অবজেক্ট। তাহলে দেখুন ইট, ইটের পরে কি হয়? প্রেজেন্ট টেন্সে ইজ, ইট ইজ। কি পড়ছে? বৃষ্টি পড়ছে, তাহলে রেইন, তার সঙ্গে ing, রেইনিং, ইট ইজ রেইনিং। সিম্পলি ইট ইজ রেইনিং, বৃষ্টি পড়ছে। কিন্তু যদি বলি সকাল থেকে বৃষ্টি পড়ছে, তাহলে এর যে বাক্যের গঠন সেটা চেঞ্জ হয়ে যাবে। সকাল থেকে বৃষ্টি পড়ছে, যখন সময়কে এখানে প্রাধান্য দেওয়া হয়, এমফাসাইজ করা হয় সময়কে, ডিউরেশনকে, তখন এই ফর্মুলাটা হয় সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস বিন প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে দেখুন এখানে বলেছে সকাল থেকে বৃষ্টি পড়ছে, অর্থাৎ কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং সেই কাজটা প্রেজেন্টে চলছে। সকাল থেকে বৃষ্টি পড়ছে। তাহলে এখানে এই ফর্মুলা অনুসারে এটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে এরকম হবে ইট হ্যাজ, হ্যাভ হবে না কারণ ইট এখানে সিঙ্গুলার, ইট হ্যাজ, তারপর কি? বিন, ইট হ্যাজ বিন। রেইন তার সঙ্গে আইএনজি, রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং। বৃষ্টি তো পড়ছে, কখন থেকে? সকাল থেকে। সিন্স মর্নিং, যখন কোনো সময় উল্লেখ করবে, নির্দিষ্টভাবে কোনো সময় বলে দেওয়া হবে যে সকাল থেকে, সন্ধ্যা থেকে, রাত থেকে বা এত সাল থেকে, এত তারিখ থেকে, তখন আমাদের সিন্স ব্যবহার করতে হয়। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সে নদীতে সাঁতার কাটছে, প্রেজেন্টে এই কাজটা হচ্ছে এবং কিছুক্ষণ চলতে পারে। সে নদীতে সাঁতার কাটছে, তাহলে আগে বৃষ্টি পড়ছে এই যে ফর্মুলাটা ছিল এখানে, সেই ফর্মুলাটাই প্রয়োগ করতে হবে। সে, হি অর শি, হি অর শি। প্রেজেন্ট, সেই কারণে ইজ, হি অর শি ইজ। কি করছে? সাঁতার কাটছে, সাঁতারের ইংরেজি সুইম, তার সঙ্গে কি যোগ করতে হবে? এরকম যে ক্ষেত্রে যদি হয় তাহলে আইএনজি। হি ইজ সুইমিং, হি ইজ সুইমিং। কোথায়? ইন দ্য রিভার, নদীতে। হি ইজ সুইমিং ইন দ্য রিভার। তারপর ধরুন বললাম আমার একটি কলম আছে, আমার একটি কলম আছে। এইসব ক্ষেত্রে আছে, তোমার আছে, আমার আছে, তার আছে, তাদের আছে, এরকম ক্ষেত্রে হ্যাজ অথবা হ্যাভ ব্যবহার করতে হয়, মানে আছে। আর পাস্ট টেন্স হলে হ্যাড। আমার একটি কলম আছে, আমার, এখানে আমার মানে মাই ইউজ করব না, আমরা করব আই। আই, আয়ের পরে হ্যাজ হয় না, হ্যাভ হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এবং পাস্টের ক্ষেত্রে সব কিছুতেই হ্যাড। তাহলে প্রেজেন্ট, তাহলে হ্যাভ, আই হ্যাভ মানে আমার আছে। কি আছে? একটি কলম আছে, একটি কলম, আ পেন, আই হ্যাভ আ পেন। এটা যদি বলি তার একটি কলম আছে, তাহলে আই হ্যাভের জায়গায় হবে হি অর শি হ্যাজ, হি অর শি হ্যাজ। হি অথবা শি বা ইটের পরে বা সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ বসে, আর তাদের ক্ষেত্রে হ্যাভ বসে। এটা যদি পাস্ট টেন্সে বলতাম আমার একটি কলম ছিল, তাহলে কি হবে? তাহলে কিছুই না, হ্যাভের জায়গায় হয়ে যাবে হ্যাড, আই হ্যাড আ পেন, আমার একটি কলম ছিল। পরের উদাহরণটা দেখি। সে একটি চিঠি লিখেছে, চিঠি লিখেছে, কাজটা হয়ে গেছে কিন্তু তার ফলটা বা রেশটা এখনো রয়ে গেছে, সে কারণে এখানে প্রেজেন্ট টেন্সই ব্যবহার করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট। এরকম ক্ষেত্রে কাজটা হয়ে গেছে কিন্তু রেশটা বা ফলটা এখনো আছে, এই ক্ষেত্রে ফর্মুলাটা এরকম হয় সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে সে একটি চিঠি লিখেছে, সে, হি অর শি।
তাহলে এখানে ফর্মুলা অনুসারে হ্যাজ অথবা হ্যাভ, তাহলে হি অর শির ক্ষেত্রে হ্যাজ বসে, সেই কারণে হ্যাজ, হি অর শি হ্যাজ। V3 অর্থাৎ লিখেছে, লেখার ইংরেজি রাইট, V3 হলে হয় রিটন। হি অর শি হ্যাজ রিটন, কি লিখেছে? একটি চিঠি, আ লেটার অবজেক্ট। হি অর শি হ্যাজ রিটন আ লেটার। দেখুন আমরা কিন্তু অতি সহজে ট্রান্সলেট করার সাথে সাথে উদাহরণের সাহায্যে টেন্সটাও কিন্তু জেনে নিতে পারছি, কিন্তু ডিটেলসে টেন্স নিয়ে আজকে আলোচনা করা সম্ভব নয়, কারণ ডিটেলসে টেন্স নিয়ে আলোচনা করতে গেলে এই ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে যাবে। সে আমাকে এটি দিয়েছিল, সে আমাকে এটি দিয়েছিল, দিয়েছিল পাস্টে হয়ে গেছে, তাহলে এখানে সিম্পল পাস্ট। সে এটি আমাকে দিয়েছিল, সে দিয়েছিল, হি অর শি। এখানে দেখুন দিয়েছিল, এটা মেইন ভার্ব, দিয়েছিল, দেয়ার ইংরেজি গিভ, দিয়েছিল, তাহলে এখানে কি হবে? V2, গিভ, গেভ। হি অর শি গেভ, কাকে দিয়েছিল? আমাকে, মি। হি অর শি গেভ মি, কি দিয়েছিল? এটি, ইট। হি অর শি গেভ মি ইট। এটা আরও একভাবে লেখা যায়, হি অর শি গেভ ইট টু মি। লাস্টে যখন আমরা ইনডিরেক্ট যে অবজেক্ট সেটা যদি আমরা লাস্টে বসাই তাহলে তার আগে টু বসাতে হবে। হি অর শি গেভ ইট টু মি, সে আমাকে এটি দিয়েছিল। আমি সেখানে যাব, আমি সেখানে যাব, যাব ভবিষ্যৎকাল। এখন আর অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়ার বসাবো না, হবে উইল অথবা শ্যাল। আমি যাব, আমি, তাহলে আই। যাব এর ক্ষেত্রে, ভবিষ্যৎকালের ক্ষেত্রে যে হেল্পিং ভার্বটা এখানে আনতে হবে সেটা হলো শ্যাল, আই শ্যাল। তারপরে মেন ভার্ব কি? যাব, গো, আই শ্যাল গো সেখানে, দেয়ার, আই শ্যাল গো দেয়ার। এখানে বলে রাখি আয়ের পরে উইল কখন ব্যবহার করব? আয়ের পরে উইল ব্যবহার করা যায় তখনই যখন ইচ্ছাটা স্ট্রং হয়, স্ট্রং ইচ্ছা প্রকাশ করছে, আমি এটা করবই, সেক্ষেত্রে আয়ের পরে উইল হবে। আসুন এই সেন্টেন্সটায় ফিরে আসি, আই শ্যাল গো দেয়ার। কিন্তু আমি যদি বলি আমি সেখানে যাব না, তাহলে কিছুই না, একটা নট ইউজ করতে হবে। সেক্ষেত্রে এরকম হবে, আই শ্যাল নট গো দেয়ার, শ্যালের পরে নট, আই শ্যাল নট গো দেয়ার। তোমার যাওয়া উচিত, তোমার যাওয়া উচিত। দেখুন উচিত এই শব্দটা যখন থাকবে তখন আমরা শুড ব্যবহার করব। তোমার যাওয়া উচিত, তুমি তাহলে ইউ, উচিত শুড, ইউ শুড, সব ক্ষেত্রে শুড ব্যবহার করতে হবে। আয়ের ক্ষেত্রে, ইউ এর ক্ষেত্রে, হি শি, সব জায়গায় ইউ শুড। তোমার উচিত, কি উচিত? যাওয়া, গো, ইউ শুড গো, ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। আমার করা উচিত, তাহলে এটা কি হবে? আই শুড ডু, আই শুড ডু, আমার এটি করা উচিত, আই শুড ডু ইট, আই শুড ডু ইট। উইল, শ্যাল, উড, শুড, মে, মাইট, ক্যান, কুড, এগুলো সবই মোডাল অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব, এরপরে সব সময় মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এবার একটা প্রশ্নে আসি, তুমি কি খুশি? তুমি কি খুশি? উত্তরটা হ্যাঁ অথবা না হতে পারে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এক্ষেত্রে এইরকমই ক্ষেত্রে ইজ আর ব্যবহার করা হয় প্রেজেন্টে, পাস্টে ওয়াজ ওয়ার ব্যবহার করা হয়। তুমি কি খুশি? প্রেজেন্ট। তাহলে এখানে আমাদের যে হেল্পিং ভার্বটা, এরকম প্রশ্নের ক্ষেত্রে যে হেল্পিং ভার্বটা হয় বা যে কোনো প্রশ্নের ক্ষেত্রে হেল্পিং ভার্ব বা WH কোয়েশ্চেনের ক্ষেত্রেও যদি WH শব্দটা থাকতো তাহলে সেটা প্রথমে আসতো, প্রশ্নের ক্ষেত্রে প্রথমে আসবে। তাহলে এখানে তুমির পরে কি হয়? আর হয়, সে কারণে আমরা আরটা আগে বসাবো, আর, তারপর সাবজেক্ট ইউ, আর ইউ। খুশি, খুশির ইংরেজি কি? হ্যাপি। আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি? ইয়েস নো কোয়েশ্চেন এবং WH কোয়েশ্চেন নিয়েও 3টি সেশনে আলোচনা করা হয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা আই বাটনে ক্লিক করলে আপনি ক্লাসগুলো দেখতে পাবেন। আমি লিখতে পারি, আমি পারি,
পারার ক্ষেত্রে আমরা ক্যান মডেল অক্সিলারি ভার্ব ইউজ করি। তাহলে সাবজেক্ট কি আমি আগে আসবে আই, তারপর মডেল অক্সিলারি কি ক্যান, আই ক্যান, কি পারি, রাইট লিখতে পারি, আই ক্যান রাইট, সে লিখতে পারে হি ক্যান রাইট, তুমি লিখতে পারো ইউ ক্যান রাইট, তারা লিখতে পারে দে ক্যান রাইট। এটা যদি অতীতকাল হতো বা পাস্টে হতো তাহলে সিম্পলি ক্যানের জায়গায় কুড বসাতে হতো, আই কুড রাইট, আমি লিখতে পারতাম। ফ্রেন্ডস, আজকের সেশনে এইটুকুই। আজকের সেশনে আমরা জানলাম কি করে মাত্র 4 থেকে 5টি শব্দের সাহায্যে ইংরেজিতে বাক্য বানানো যায়। পরবর্তী সেশনগুলোতে যখন আমরা টেন্স নিয়ে ডিটেলস আলোচনা করব তখন আরও উদাহরণের সাহায্যে আরও ডিটেলসে আমরা কি করে বাক্য বানাতে পারবো সেটা শিখব। দেখা হচ্ছে পরের সেশনে। যাওয়ার আগে বলি, যদি সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।